এবার একটু তাকানো যাক বাংলাদেশের মোল্লা মুন্সি ইসলামপন্থী দলগুলোর দিকে। অন্যতম জামাত ইসলামী, তারা নির্বাচনের সময় বলে আমরা শরিয়া চাই না, কারণ আমেরিকা ইসরায়েল ওই বাপদের খুশি রাখতে হবে। আবার তাদের যেগুলো পোস্টার বয় আজহারি আহমদুল্লাহ, তাদেরকে দিয়ে বলা হয় আমরা শরিয়া চাই, মানে মাদ্রাসায় ধর্ষণ টর্ষণ হলে তারা চুপ গর্তের মধ্যে থাকবে, যেই দেখবে যে ধর্ষকের দাড়ি বা টুপি নাই, ব্যাস আমরা শরিয়া চাই শরিয়া চাই, কারণ এই শরিয়া মোল্লা মুন্সিদের রক্ষা কবচ। কিভাবে? আচ্ছা একটু ভাবি তো, কোন কোন দেশে শরিয়া আছে? অনেকগুলো দেশ পাবেন যেগুলোর বেশিরভাগ আসলে খুবই ক্ষতিগ্রস্ত। তাদের দেশে মানুষের কোনো স্বাধীনতা নেই, অর্থনীতির অবস্থা, ইয়েমেন আফগানিস্তানের দিকে তাকান। তেল বেচে যে দেশটি টিকে আছে সৌদি আরব, তাদের দেশের নাগরিকরা কোন পেশায়, মানে কোন যোগ্যতায় ধনী হচ্ছে বা মানে স্বয়ংসম্পূর্ণ, তা আপনি খুঁজে পাবেন না। তেল বিক্রি করে তারা এবং হজ ব্যবসা, এই দুই ব্যবসার মাধ্যমে তারা এখনও বেশ খেয়ে পড়ে বেঁচে আছে, ভালোভাবে আছে। তো তা এই দেশটাতে কিন্তু নবী আল্লাহর দেশ, যদিও এই দেশে শরিয়া আছে। শরিয়া থাকার পরেও সেই দেশে কি ধর্ষণ হয় না? গুগলে যান, সার্চ করুন, বাংলাদেশের নারী শ্রমিক সৌদি আরব থেকে অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছে, ধর্ষণের শিকার হয়েছে। বাবা ছেলে জামাই, মানে শ্বশুর জামাই মিলে ধর্ষণ করে, এবং বাংলাদেশে ফিরে এসে একটা ঘটনার আজ পর্যন্ত বিচার পায়নি ভুক্তভোগী নারীরা। সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার হয়ে প্রায় 2 সপ্তাহ আগে বাংলাদেশে ফিরে এসেছেন এই নারী। যৌন নির্যাতনের শিকার হয়ে তিনি এখন গর্ভবতী। গোপনীয়তার স্বার্থে আমরা তার নাম পরিচয় প্রকাশ করছি না এখানে। আসলে আমার বাবা মা, আমার পরিবার কেউই নেই। আমার হাজবেন্ডও মারা যায়। তা আমার 2টো সন্তান ছিল, ওখান থেকে একটা আমি পালক দিই। মানে এই কারণে আমার আর কি বিদেশ যাওয়া, যে নিজের কিছু করতে হবে। দেশে ফিরে এসে তার ঠাঁই হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। বছরখানেক আগে ভাগ্য উন্নয়নে সৌদি আরব গিয়েছিলেন তিনি। অফিসে কাজ দেওয়ার কথা বলে দালাল তাকে সৌদি আরবে নিয়ে গেলেও শেষ পর্যন্ত গৃহস্থলীর কাজে নিয়োগ দেওয়া হয়। বাসায় যাইয়া তারপর আমাকে কাজে লাগাই দিল। কোনো খাবার দেয় নাই, আশেপাশে কোনো বাড়ি নেই, সব মরুভূমি বেশি। তার 10টা বাচ্চা, 3 রাত 24 ঘন্টা কাম করে, না খাইতে দিত না ঘুমাইতে দিত। হ্যাঁ, উল্টা আজে বাজে কথা বলতো, মাঝে মধ্যে গায়ে হাত দিত। যেমন মনে করেন তারে একটা কফি বানাইতে গেলো, একটা গাউয়া বানাইতে দেয়, চা বানাইতে দেয়, ওইখানে যদি একটু চিনি বেশি হয়ে যায়, গাউয়া তো আমরা কোনোদিনও দেখি নাই, খাইও নাই। তা আমাকে একদিন গাউয়া বানাইতে দিচ্ছে, গাউয়ার মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। এটা করছে দেখে গরম আমার এটা মিলে মারছে, তারপর আমাকে মারছে। প্রায় 2 মাস 3 মাস হয়ে গেছে, টাকাও পাইনি, খাবারও পাইনি। ওটার এরকম মারধর করছে। পরে আমি সহ্য করতে না পাই আমি পালাই পড়ছি। সেখান থেকে নির্যাতনের শিকার হয়ে পালালেও পরে অন্য একজন ব্যক্তি তাকে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে। শরিয়ার দেশ কিন্তু একটা ঘটনার বিচার পায়নি, শত শত ধর্ষণের ঘটনা আছে। সবাই যদিও বলে না, 99% লুকিয়ে রাখে আত্মমর্যাদার ভয়ে। কারণ বাংলাদেশ থেকে এই শ্রমিকরা সর্বস্ব বিক্রি করে বা সর্বোচ্চ বাধ্য হয়ে আরবের দেশগুলোতে শ্রমিক হিসাবে যান। তাদের প্রলোভন দেখানো হয় গৃহ পরিচারিকা হবেন, অর্থাৎ ঘরের কাজ করবেন, কি বলে খেজুর বাগানে কাজ করবেন, অনেক কিছু বলে নেওয়া যাওয়া হয়। পুরুষদের অর্থাৎ পুরুষ শ্রমিকদের অনেককেই সফল হতে দেখা যায়, তারা হয়তো ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারেন, কিন্তু নারীদের বেশিরভাগদেরকেই ধর্ষণ করা হয়। এবং সেই ধর্ষে তারা বাংলাদেশে ফিরে এসে কোনোদিন বিচার পাননি, কারণ ওটি শরিয়া শাসিত দেশ। এবং শরিয়া মনে করে এই শ্রমিকরা, নারী শ্রমিকরা হচ্ছেন দাসীবাদী, এবং ইসলামে দাসীদের সাথে যৌন সঙ্গম করা বৈধ, কোনো রেপ ফেপ কিছু নাই, এটা জায়েজ। নবী করেছেন, সাহাবীরা তাই করেছেন।